মানুষ বাঁচে তার কর্মের মাঝে, বয়সের মাঝে না। আবার এরকম প্রশ্ন চলে আসি না যে তুমি কাকে মনে রাখবা, শিল্পকে আর নাকি শিল্পীকে? শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি সেলিং টু বাইজেন্টিয়াম বাই ডাব্লিউ.বি. ইয়েটস। তো সেলিং টু বাইজেন্টিয়াম হচ্ছে একটি পোয়েম, ডাব্লিউ.বি. ইয়েটসের লেখা। তো তোমরা জানো যে আমাদের আইরিশ পোয়েট ডাব্লিউ.বি. ইয়েটস এখানে এই কবিতাটা লিখেছেন সেলিং টু বাইজেন্টিয়াম। তো দেখো একটু টাইটেলটা থেকে, বাইজেন্টিয়ামটা আসলে কি? বাইজেন্টিয়াম হচ্ছে একটা হলি প্লেস, একটা জায়গার নাম, একটা উনি আর এটা ইমাজিনেটিভ একটা জায়গার নাম, হ্যাঁ, কল্পনাতে একটা জায়গা করেছেন যেটাকে হলি প্লেস বলা হচ্ছে, একটা পবিত্র স্থান। এখানে কিসের প্রাধান্য পাবে? আর্টের, তোমার নলেজের, তোমার হচ্ছে গিয়ে এখানে লাস্ট ফরএভার হবে নলেজ। দ্যাট মিনস তোমার জ্ঞান একদম চিরশাশ্বত, হ্যাঁ, যেখানে আর্ট, নলেজ এগুলোর অবস্থানটা চিরদিন থেকে যাবে, এমনই একটা প্লেস, এমনই একটা হলি প্লেস। এবং এইটাকে উনি বেসিক্যালি চিন্তা করেছেন বর্তমান তুরস্কের যে ইস্তাম্বুল শহর, সেইটার কথা বলেছেন যে এই শহরটা কি তোমার আর্ট, ইন্টেলেকচুয়াল, নলেজ এইগুলো দিয়ে অনেক বেশি এগিয়ে। বাট এটা হচ্ছে এখানে আদৌ তার অস্তিত্ব এখন আছে না নাই সেটা বড় কথা না, এটা হচ্ছে আমাদের কবির ইমাজিনেশান। তো এবার আমাদের কবি যাচ্ছেন একটা হলি প্লেসে, বাইজেন্টিয়ামে। ওকে, তো এবার এখানে আমাদের পোয়েট নিজেকে একজন ওল্ড ম্যান হিসেবে চিন্তা করেছেন এবং একজন ওল্ড ম্যানের যে কিছু অ্যাগনি রয়েছে সে কথাগুলোই পুরো কবিতাটা জুড়ে প্রকাশ পেয়েছে। তো দেখো যে অ্যাগনি অফ ওল্ড এজ, ওল্ড লোক মানে উনি এখানে নিজেকে ওল্ড হিসেবে প্রকাশ করেছেন এবং তার চিন্তা চেতনাটা আমাদেরকে জানিয়েছেন যে একজন বৃদ্ধ লোক কী করে, সে মনে করে যে সে তার বডিটা তার নিজের কাছেও একটা বোঝা, তার ফ্যামিলির কাছেও একটা বোঝা, সে এখন আর কোনো কাজ করতে পারে না, যার কারণে নিজেকে বার্ডেনই মনে করে। আবার মনে হয় যে তার এখন কেউ আর কি করছে না, জয়গান গাইছে না, দেখা যাচ্ছে একজন বৃদ্ধ লোকের যে রেসপেক্ট করা দরকার সেটা কেউ করছে না, তাকে কেউ মনে রাখছে না, তাকে খুব একটা খেয়ালে রাখছে না। এ সময়ের লোকজন কি করছে, শুধু নিজেদের নিয়ে ব্যস্ত। যারা ইয়ং তারা নিজেদেরই গান গাইছে। দেখা যাচ্ছে যে ইয়াংদের প্রত্যেকটা জায়গায় যেমন তাদের মধ্যে প্রেম ভালোবাসা রয়েছে, তাদের ওয়ার্ক রয়েছে, তাদের সবই রয়েছে। বাট একজন বৃদ্ধ কি, তার জীবনটা দেখা যাচ্ছে যে খুব কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে এবং কেউ ঠিক তার প্রতি নজর দিচ্ছে না। বা এর যে বৃদ্ধ মানুষেরও একটা ইন্টেলেকচুয়ালি প্রায়োরিটি আছে না, সে আজ ওল্ড হয়েছে বাট একসময়ও তো সে পৃথিবীতে কী করেছে, অনেক অবদান রেখে গেছে। বা আমি এর আগের যা কিছু পেয়েছি সবই তো হচ্ছে গিয়ে আমার সিনিয়র যারা তাদেরই অবদান, তাই না? তাহলে আমরা হচ্ছে কি, হ্যাঁ, আমরা তাদের যে ওয়ার্ক, তাদের যে মনিউমেন্ট, তাদের যে আর্ট, এইটার আমরা স্বীকার করছি, তাদের ইন্টেলেকচুয়াল এইটারও প্রায়োরিটি দিচ্ছি, বাট প্রায়োরিটি দিচ্ছি না ফিজিক্যালি সেই মানুষটার। এইটাই কিন্তু আমাদের পোয়েট বোঝাতে চেয়েছেন যে তার যে তৈরি করে যাওয়া মনিউমেন্ট, তার মনে করো যে কোনো তার ইনিশিয়েটিভ সেটা আমরা কাজে লাগাচ্ছি, তার প্রযুক্তি কাজে লাগাচ্ছি, বাট ওই ব্যক্তিটার বডিলি তাকে আমরা কি করছি না, রেসপেক্ট করছি না, এইটা বোঝাতে চেয়েছেন। তো দেখো উনি এখানে আসলে অ্যাগনি অফ ওল্ড এজ, ওল্ড এজের যে একটা আর্তনাদ এইটা বোঝাতে চেয়েছেন। এবং উনি চেয়েছেন একটা ইমাজিনেটিভ অ্যান্ড স্পিরিচুয়াল ওয়ার্ক করতে, হ্যাঁ, যে তারা এখন তার ফিজিক্যাল ওয়ার্ক করার সুযোগ নাই এবং সে চাচ্ছে একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যাবে এবং জার্নি ফ্রম সেন্সুয়াল টু স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের যে জার্নিটার এখানে বেসিক্যালি মিন করেছে তোমার ওয়ার্ল্ড অফ আর্ট, ইন্টেলেক্ট অ্যান্ড স্পিরিট। এখানে শিল্পকে অনেক বেশি তিনি প্রায়োরিটি দিয়েছেন। তোমার হচ্ছে যে সেন্সুয়াল ওয়ার্ল্ডের চেয়ে তিনি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যেতে চান এবং সেইখানে থাকবে শিল্প। ওকে, তো এই কবিতাটা তোমার হচ্ছে টোটাল রয়েছে এখানে 4টা স্টেঞ্জা। ওকে, আর প্রত্যেকটা স্টেঞ্জায় যদি 8 করে লাইন হয় তাহলে হয় কত, টোটাল 32 লাইনস একটা পোয়েম। তো আমরা হচ্ছে লাইন বাই লাইন এক্সপ্লেন করবো না, আমরা স্ট্যাঞ্জা ওয়ার্ডই সামারিগুলো করার চেষ্টা করব। তো দেখো ফার্স্ট স্টেঞ্জাতে প্রথম 8 লাইনে কবি বলছে যে এই দেশটা কি না এখন নট ফর দ্য ওয়ার্ল্ড বাট ফর দ্য ইয়াং। এখন এই দেশটার বুড়োদের জন্য না, বা যার বয়স হয়ে গেছে তাদের জন্য, এটা ইয়াংদের জন্য। তাদের সবাই জয়গান করছে, তাদের হচ্ছে মানে পদচারণায় পুরো পৃথিবী এখন মুখরিত, দেশটা এখন মুখরিত। ইয়ংস আর বিজি টু সিং দেয়ার স্প্রিঙ্গিং সং। ইয়ংরা তাদের নিজেদের গানগুলো গাইতে ব্যস্ত, তারা আমাদের দিকে তাকানোর, আমরা কি নিয়ে চিন্তা করার
তাদের কি নাই, কোনো খেয়ালই নাই, ইচ্ছে নাই, প্রয়োজন নাই, এবং তারা কি নেগলেক্ট স্পিরিচুয়াল নলেজ, এই যে আধ্যাত্মিক যে জ্ঞানগুলোকে, এগুলোকে বরং তারা কী করছে, নেগলেক্ট করছে। কারণ তারা বেশি ইয়াং বয়সে কি রিয়ালিটি, যেটা বাস্তবতা, এই দিকের তো পেছনে মানুষ ছুটে বেশি, তাই না? এবং স্পিরিচুয়াল নলেজ, মনিউমেন্ট, আর্ট, ক্রাফট, এগুলোকে তারা খুব একটা প্রায়োরিটি দিচ্ছে না। বরং দেখা যাচ্ছে, কবি দেখছেন যে ইয়াংরা তাদের ইয়াং কী করছে, হাতে হাত ধরে ঘোরাফেরা করছে। ইভেন উনি এটাও বলতে চেয়েছেন যে পাখিরা দেখা যাচ্ছে নিজেদের মতো কিচিরমিচির করছে, মাছেরা মাছেদের মতো হচ্ছে, সাঁতার কাটছে, ফুল তার মতো প্রস্ফুটিত হচ্ছে, বাট কেউ আমার ওল্ড মানুষটার দিকে আর কেউ কী করছে না, নজর দিচ্ছে না। সবাই নিজের মতো করে এই পৃথিবীটা ব্যস্ত, এবং ইয়াংদের নিয়েই পৃথিবীকে জয়ধ্বনি, ইয়াংদের নিয়ে পৃথিবী মুখরিত। হ্যাঁ, তো ফার্স্ট স্টেঞ্জাতে পোয়েট আসলে এই কথাগুলোই বলার চেষ্টা করেছেন। এবং সেকেন্ড স্টেঞ্জাতে দেখো উনি বলছেন যে এবার কি করা দরকার। আমাদের তো জয়গান তারা গাইছে না, অনেক সময় আমরা বলি না যে নিজের ঢাক নিজেকেই পেটাতে হয়। তো এখানে পোয়েট বলছেন, দ্য ওল্ড নিড টু সিং দেয়ার সং লাউডার দ্যাট দ্য ইয়থ, যে যুবকেরা তাদের জয়গান যেভাবে গাইছে তার চেয়েও আরও বেশি জোরে জয়গান গাওয়া দরকার আমরা আমাদের নিজেদেরই। হ্যাঁ, এটা পোয়েট বলতে চাচ্ছেন। অ্যান্ড হু হেট ওল্ড মেন্স বাট অ্যাকসেপ্ট দেয়ার ইন্টেলেক্ট। দেখো বলছে যে আমরা যুবকদের চেয়ে আরও জোরে আমাদের জয়গান গাইব। যে যুবকেরা কী করে, আমাদেরকে ঘৃণা করে, বাট কী করে, আমাদের যে ইন্টেলেক্ট, আমাদের ইন্টেলেকচুয়াল যে কাজকর্ম রয়েছে সেটাকে আবার তারা অ্যাকসেপ্ট করে। দ্যাটস হোয়াই, যার কারণে দ্য ওল্ড কেম বাইজেন্টিয়াম। এবার বলছে যে তাহলে এখন কী করা দরকার, আমি আর এখানে থাকতে চাই না, আমি এখন চলে যেতে চাই আয়ারল্যান্ড আর না থেকে আমি এখন বাইজেন্টিয়ামে যেতে চাই। এখানে সরাসরি উনি যে বডিলি প্রেজেন্ট হবেন বাইজেন্টিয়ামে এমনটা না, উনি স্পিরিচুয়ালি বাইজেন্টিয়ামে যেতে চাচ্ছেন। ওকে, এবার থার্ড স্টেঞ্জাতে দেখো যে আফটার কামিং, এবার উনি এখানে এসে পড়েছেন। এসে কী করেছেন, ইনভাইট দ্য ওল্ড এজ মেন টু সিং হিজ সং। এবার এইখানে এসে যত বৃদ্ধরা আছে সবাইকে তিনি ইনভাইট করছেন যে আসো আমরা বৃদ্ধের গান গাই, আমরা নিজেদের গানগুলো গাই। কারণ কি দেখো, এই জায়গায় একটু ডিফারেন্ট কারণ আছে। হিয়ার অ্যান্ড ওল্ড ম্যান হ্যাজ মাচ রেসপেক্ট। এই বাইজেন্টিয়ামে ওল্ড ম্যানের এখনও প্রচুর সম্মান করে, কদর করে সবাই। যেহেতু প্রচুর সম্মান কদর করে, তাই আমরা এই জায়গায় সবাই আসো একত্রিত হয়ে আমরা আমাদের জয়গান গাই। দেয়ার মনিউমেন্টস লাইক, এই যে দেখো তাদের যে মনিউমেন্টগুলো, এইটাকে একদম গোল্ডেন মোজাইকের সাথে তুলনা করেছি। যে আমরা যে কাজগুলো, এটা কিন্তু সত্যি, হ্যাঁ, যে আমাদের সিনিয়ররা যে কাজগুলো করে গেছেন অবশ্যই সেগুলো গোল্ডেন মোজাইক। আমরা বডিলি সে ব্যক্তিটাকে আমরা মূল্যায়ন করছি না, বাট তাদের কাজের জন্য আমরা এই সুন্দর একটা পৃথিবী এখন উপহার পেয়েছি। হ্যাঁ, বা আমরাও আরও পৃথিবীটাকে যদি অ্যাডভান্স করে যেতে পারি, আমাদের জুনিয়ররা কী হবে, আমাদের কাছ থেকে একটা অ্যাডভান্সমেন্ট ওয়ার্ল্ড তারা উপহার পাবে, বাট তারা আমরাকে মনে রাখবে না। মনে রাখলেও দেখা যাচ্ছে যে বডিলি রেসপেক্ট করা বা তোমার হচ্ছে মূল্যায়ন করার কথাটাই বলা হচ্ছে। এবং লাস্ট স্টেঞ্জার, ফোর্থ স্টেঞ্জার এসে কবি বলছে যে ডোন্ট ওয়ান্ট টু রিবর্ন বডিলি। এবার বলছে আমি যদি মানে আমার বডি থেকে আমার সোলটা বেরিয়ে যাক, আমি এটা চাচ্ছি, এবং আমি কখনো আর চাই না যে আমার পুনর্জন্ম হোক, আমি আবার এই ফিজিক্যালি বডিলি এই পৃথিবীতে প্রেজেন্ট হয়ে, বরং আমি কি চাই, বা গোল্ডেন বার্ড হতে চাই। আমি একটা গোল্ডেন পাখি হয়ে যেতে চাই, যে পাখিটা কী করবো, রাজা বাদশাদের রুমের শোভা পাবে যেখানে, সেখানে আমাকে রাখা হবে, এবং ওইখানেও আমি কি করব, গান গাইবো, প্রেজেন্টের গান, পাস্টের গান এবং ফিউচারের গান। আমি ভুলে যাব না কিন্তু আমার পাস্টকে বা আমার ফিউচারকে। হ্যাঁ, আমি এখন একটা গোল্ডেন বার্ড হয়ে থাকতে চাই, যেন আমার কি দীপ দীপ করে আমার শোভাটা পায়, আমি যেন জল জল করে জ্বলি। তবে আমি ওই জায়গায় গিয়ে ভুলে যাব না আমার পাস্ট, আমার প্রেজেন্ট এবং আমার ফিউচারকে। এটা উনি লাস্ট স্টেঞ্জাতে বলেছেন। তো আসলে এখানে কিন্তু আমাদের পোয়েট স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে একদম চলে যেতেই চাচ্ছেন। তো দেখো ওনার কন্ডিশনটা এখানে ঠিক লাইফ ইন ডেথ অ্যান্ড ডেথ ইন লাইফের মতো একটা অবস্থায় রয়েছে, যে জীবন থেকেও যেন মৃত্যু, মৃত্যু থেকেও জীবন। এই যে এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোটেশন হচ্ছে এখানে কি, যে লাইফ ইন ডেথ অ্যান্ড ডেথ ইন লাইফ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা টোটালে যতগুলো হচ্ছে গিয়ে তোমার পয়েন্টগুলো আউট করেছি, তোমরা যদি এই পয়েন্টগুলো নোট করে রাখো, এটার উপর দিয়ে এক্সপ্লেইন করে অ্যান্সারটা করো, তাহলে অনেক দারুণ তোমরা অ্যান্সার দিতে পারবে। এবং এইখানে সেকেন্ড স্টেঞ্জাতে উনি আরেকটা জিনিস বলেছেন, যে আমাদের এই যে ওল্ডদের লাইফটাকে একটা ওল্ড কোটের সাথে তুলনা করেছেন। যে একটা ওল্ড কোটের কী হয় না, পুরনো কোট আর কেউ পরে, দাম থাকে না, সেটা দেখা যায় যে একটা লাঠির মাথায় কী করে, তারে হ্যাং করে আমরা একটা আলমিরার মধ্যেই
রেখে দিই। পুরনো কোর্টের যেমন আর আমরা মূল্যায়ন করি না, তো তেমন এই পুরনো মানুষদের কেউ কী করছে না, আর তেমন মূল্যায়ন করছে না। তো শিখেছি বন্ধুরা, এই কবিতার থিমগুলো আমরা একটু দেখে নিই। একটা উনি এজের কথা বলেছেন, পুরো কবিতাটা জুড়েই তোমরা দেখতে পেলা যে অ্যাগনি অফ ওল্ড এজ, হ্যাঁ, যে ওল্ড এজের যে আর্তনাদ, এই পুরো কবিতাটা জুড়েই কিন্তু এটা প্রকাশ পেয়েছে। তাহলে এজ হচ্ছে এখানের একটা অন্যতম থিম। এবার দেখো ইমমর্টালিটি, পোয়েটের কাছে মনে হয়েছে এখনকার যুবকেরা বা এই ইয়াং জেনারেশান এরা মনে হচ্ছে মারাই যাবে না, বা মারা গেলেও এরা মানে মানুষ যে মরতে হবে এই চিন্তাটাই তারা করে না, মানে অস্বীকার করছে এমনটা না, মানে তাদের এই চিন্তাটা এখন মাথায় নেই যে আমাদের কি মৃত্যুবরণ করতে হবে। তারা যেন মনে হচ্ছে ইমর্টাল এই পৃথিবীতে, এই যে তাদের যে জয়োল্লাস সেটা মনে হচ্ছে যে আজীবনে এইরকমই থেকে যাবে। এবার দেখো আর্ট স্পিরিচুয়াল ফুলমেন্ট, হ্যাঁ, আর্ট এবং স্পিরিচুয়াল যে ফুলফিলমেন্ট এইটার কিন্তু পুরো কবিতাটা জুড়ে, বিশেষ করে শেষের দিকে এসে পোয়েট বলেছেন, এবং প্রথম থেকেই কিন্তু উনি স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, আর্ট, মনিউমেন্ট এগুলোর উপর মানে শিল্প, এক কথায় একজন ওল্ড পারসন কী করতে চাচ্ছেন, তার লাইফটা কি শিল্পের দিকে এখন নিয়ে যেতে চাচ্ছেন, এবং উনি বোঝাতে চাচ্ছেন যে আমাদের ইন্টেলেকচুয়াল যে কাজ রয়েছে যার কারণেই তোমরা এত এগিয়ে, বাট তোমরা কী করছো না, আমাদের ইন্টেলেকচুয়াল কাজের মূল্যায়ন করলেও আমরা যে এখনও মানে একটা ওল্ড পারসন বেঁচে আছি এটাকে জাস্ট তোমরা একটা বার্ডেন মনে করছো, তোমরা এটাকে কী করছো না, মূল্যায়ন করছো না। হ্যাঁ, তো এইভাবেই কবিতাটা শেষ হয় আর কি। তো শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগলো ক্লাসটি সবাই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।